ঠিক সন্ধ্যে ৬টা মানেই সময় জেলা থেকে সরাসরি। আর আজ জেলা থেকে সরাসরির শুরুতেই নজর রাখতে হচ্ছে খড়গপুরের ঘটনার দিকে। গতকাল আমরা দিনভর দেখিয়েছিলাম যে কিভাবে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল খড়গপুরে। দিলীপ ঘোষ কিভাবে একের পর এক হুমকি দিচ্ছিলেন, আর আজকে কি ছবি ধরা পড়লো। আজ তো আরো মারমুখী দিলীপ ঘোষ। খড়গপুরে একেবারে তৃণমূল নেতাদের হুমকি দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, একের পর এক পরিস্থিতি উত্তপ্ত হতে দেখা গেছে বারংবার করে, কারণ কোনোভাবেই তিনি কিন্তু তার হুমকি দেওয়া বন্ধ করেননি। বাড়ি থেকে বের করে মারার হুমকি, তৃণমূল নেতাকে হুমকি দিলীপ ঘোষের। শুরুতেই শোনাবো কি হুমকি দিয়েছেন তিনি। যা বলেছি ঠিক বলেছি, আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরকমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পড়ে না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে টেনে চোর রাস্তায় মারবো। যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে, যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছে। রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ ছাড়বো না, একের পর এক হুমকি। গতকাল দিলীপ ঘোষ গিয়েছিলেন রাস্তা উদ্বোধনে, আর তারপরই স্থানীয়দের ক্ষোভ, উত্তপ্ত হয় পরিস্থিতি। আজও সেই হুমকি চলছে। আরো ডিটেল শঙ্কর এই বিষয়ে জানাতে পারবে, সরাসরি শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, গতকালও আমরা দেখেছিলাম একের পর এক হুমকি, এবং আজও দিলীপ ঘোষেই রয়েছেন। আবারও সেই হুমকি দিতেই দেখা গেল তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে। একেবারে তোমাকে জানিয়ে রাখি যে গতকাল খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিল। তখন মহিলারা জিজ্ঞেস করেছেন যে এতদিন তো আপনাকে দেখা যায়নি। এরপরেই কিন্তু দিলীপ ঘোষের মিজাজ চটকে যায়, রীতিমতন মহিলাদের উদ্দেশ্যে অন্যরকম কথা বলেন। কখনো বলেন গাড়ি উপর থেকে চালিয়ে দেবো, কখনো গলা টিপিয়ে দেবো, এবং ৫০০ টাকার মহিলা বলে উল্লেখ করে। এরপরেই কিন্তু আজ সকালবেলা যখন আমরা তাকে জিজ্ঞেস করি, চা চক্রতে যখন যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ, তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, দাদা আপনার মেজাজ কি এরকমই থাকবে? তখন তিনি আরো এক পা এগিয়ে বলেন, বেয়াদবি করতে এলে তৃণমূল নেতাদেরকে বাড়ি থেকে বের করে নিয়ে। শঙ্কর, সঙ্গে থাকো, তোমার কাছে আসবো। পাল্টা তৃণমূল নেতা কি বলছেন দেখুন। উনি যদি ঘরে ঢুকে মারবেন বলবে তৃণমূল কি চুরি পড়ে আছে? উনি খড়গপুরে কদিন এসছে, খড়গপুরে কটা মানুষকে চেনে? কালকে যদি তৃণমূল চাইতো না, উনি যেখানে গিয়ে গন্ডগোল করতে গেছিলেন ওখান থেকে ফিরে আসতে পারতো না, ব্যাক করতে পারতো না, তৃণমূল কর্মীরা ঘিরে রেখে দিত। আমরা এই নোংরা রাজনীতি করি না। ওনাকে আমি অনুরোধ করব পজিটিভ রাজনীতি করুক। এই নাটকের রাজনীতির পদ্ধতি হচ্ছে মেয়েদেরকে চাকর বলা, মেয়েদের বাপ তুলে গালিগালাজ দেওয়া। তো আমি ওনাকে সবসময় বলবো, একজন সাধারণ মানুষ হিসাবে এসব থেকে বিরত থাকুন। দিলীপ ঘোষ তো একেবারে মারমুখী। গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর থেকে একের পর এক উত্তেজনা, একের পর এক হুমকি। কিন্তু এই মারমুখী দিলীপ ঘোষকে তৃণমূল চ্যালেঞ্জ করছে। দিলীপ ঘোষের বাড়িতে এবার তৃণমূলের 3 কাউন্সিলর, দিলীপ ঘোষের বাড়িতে 3 কাউন্সিলর সহ তৃণমূল কর্মী সমর্থকরা এবং কাউন্সিলররা রীতিমতো চ্যালেঞ্জ করছেন, দম থাকলে মেরে দেখান। দিলীপ ঘোষ তো দিলীপ ঘোষেই রয়েছেন, একের পর এক হুমকি দিচ্ছেন। কিন্তু শঙ্কর, এই মারমুখী দিলীপ ঘোষ, তার একের পর এক মন্তব্য তৃণমূলও কিন্তু চ্যালেঞ্জ করছে। একেবারে তোমাকে জানিয়ে রাখি যে এই যে মন্তব্য, তার কিছুক্ষণের পর নিউজ 18 বাংলাতে যে খবর আমরা দেখিয়েছিলাম, তারপরেই কিন্তু তৃণমূল নেতাদের পক্ষ থেকে একেবারে আমাদেরকে ফোন করে ডাকা হয় যে আমরা যাচ্ছি বিজেপির বাংলোর বাইরে, অর্থাৎ দিলীপ ঘোষের বাংলোর বাইরে। তার যদি দম থাকে আমাদের গায়ে হাত দিক। একেবারে তৃণমূল জেলার যে সহসভাপতি দেবাশিস চৌধুরীর নেতৃত্বে প্রায় 7 জন কাউন্সিলর এবং তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে পৌঁছে রীতি
রীতিমতন দিলীপ ঘোষ তখন বাংলোতে ছিল না, তখন রীতিমতন তারা ওইখানে গিয়ে স্লোগান দেয় এবং দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে যায় যে যদি দম থাকে, বাইরে তারা এসছেন, তার বাড়িতে এসছেন, যদি দম থাকে দিলীপ ঘোষের তার গায়ে হাত লাগিয়ে দেখিয়ে দিক। রীতিমতন তারপরে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়। একদিকে তৃণমূল, অন্যদিকে সেই সময় বাংলোতে ছিলেন না, কিন্তু তারপর বাড়ি ফেরার পর কি ছবি দেখা যায় দেখাবো, তার আগে একটা বক্তব্য শোনায়। ওনার বাংলোর সামনে এসেছি, যদি উনি এক বাপের বেটা হন তাহলে আমাদের গায়ে হাত দিয়ে দেখার। মহিলাদের গলা টিপে মারবার কথা বলেছেন, মহিলাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবার কথা বলেছেন, মহিলাদের অসম্মান করেছেন। ওনাকে জানাতে চাই, এটা নাগপুর নয়, এটা উত্তরপ্রদেশ নয়, লখনৌ নয়, দিল্লি নয়, এটা পশ্চিমবঙ্গ, বাংলা। অল্প সংখ্যক লোক নিয়ে এসছেন, কি বলবেন? এই জন্য লোক নিয়ে এসছে যাতে ওনার গায়ে হাত দিতে সুবিধা হয়। আমাদের হাতে কোনো লাঠিও নেই, ঝান্ডাও নেই। আপনি বলেছেন ঘরে ঢুকে বার করে মারবেন, এত কষ্ট করতে হবে না। আপনার বাংলোতে এলাম, আমাদের গায়ে হাত দিয়ে দেখান। কে হাত দিয়েছে, কে হাত দিয়েছে? আর যখন এই পরিস্থিতি তৈরি হয়েছিল সে সময় বাংলোতে ছিলেন না দিলীপ ঘোষ, কিন্তু বাড়ি ফিরে ফের চড়া সুর দিলীপের। এখানে আসছে মহিলা কর্মীদের গায়ে হাত দিচ্ছে, এটা তো আইনের ব্যাপার, আইনি ব্যবস্থা আমরা নেবো। কালকেও আমি আইনি ব্যবস্থা নিতে পারতাম, ওখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। সরকারি যে বোর্ড ছিল, টাকা আমি দিয়েছিলাম, আমার নাম, এমপির নাম ছিল, সেই কর্মীরা ছিঁড়ে ফেলে দিয়েছে, তার ভিডিও আমাদের কাছে, তার বিরুদ্ধে আমি কেস করতে পারি। শুধু চড়াসুর নয়, বাড়ি ফিরে ফের হুমকি তৃণমূল কর্মীদের। ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না, ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। রাজনীতির একটা সীমা রেখা থাকা আছে। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না। তোমাদের মতো ছিচকে চোরদের নিপটাতে 2 মিনিট সময় লাগবে। চামচা বেলচা ভাড়ার লোক পাঠাবে না, কটা রাস্তার মেয়েকে পাঠিয়ে দেবে না, তাদের গায়ে হাত দিয়ে আমাদের লজ্জা করে। রাজনীতি যদি গায়ের জোরে হবে, আমি গায়ের জোরে লড়তে রাজি আছি, কারণ আমি এখানকার মাফিয়াদের বিরুদ্ধে লড়েছি। এসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আমার সামনে নেই, পিছনে নেই, মা আমার নাম কেটে দিচ্ছে লিস্ট থেকে। তোমাদের কি হবে ছেলে মেয়ে বউদের ভেবে তারপরে আমার সঙ্গে লাগবে। আর দিলীপ ঘোষকে পাল্টাতো কুণাল ঘোষ। দিলীপ ঘোষ লাগাতার অত্যন্ত আপত্তিকর কথাবার্তা বলছেন। উনি মানসিকভাবে অত্যন্ত চাপে আছেন। উনি যাদের যেগুলো বলছেন সেগুলো ওনার সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে সেগুলো করার ইচ্ছা হচ্ছে। তারাই কিন্তু দলের মধ্যে ওকে কোণঠাসা করেছে, পদচ্যুত করেছে, সভাপতি হতে দিচ্ছে না, কেন্দ্র বদল করে হারিয়ে দিয়েছে। ফলে ওনার যা যা ইচ্ছে হচ্ছে, ওই গলা টিপে মারবো ইত্যাদি ইত্যাদি, এটা হচ্ছে কहीं पे নিগাহে कहीं पे নিশানা। অত্যন্ত আমরা নিন্দা করছি। এইভাবে কথা বলা যায় না, এই শব্দগুলো এইভাবে বলা যায় না। আর এবার বীরভূমের দিকে নজর রাখবো, তার কারণ কোর কমিটির বৈঠক হলো, কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত অনুব্রত মণ্ডল। কেষ্টহীন কোর কমিটির বৈঠক, অনুব্রত মণ্ডলকে ছাড়াই হলো কোর কমিটির বৈঠক। এবং অনুব্রত মণ্ডল তিনি যেরকম উপস্থিত ছিলেন না এই কোর কমিটির বৈঠকে, সেরকম বৈঠকে ছিলেন না সুদীপ্ত ঘোষও। আরো ডিটেল এ বিষয়ে জানার চেষ্টা করব। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো কি কারণ, কেন অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন না। ইন্দ্রজিৎ, কি জানা যাচ্ছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, আজকে কিন্তু অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষকে ছাড়াই যে বীরভূমে যে কোর কমিটি, 7 জনের যে কোর কমিটি, সেই কোর কমিটির কিন্তু বৈঠক হয়ে গেল। আর সেখানে কি দেখা গেল যে অনুব্রত মণ্ডল কিন্তু অনুপস্থিত ছিলেন, এবং তার সাথে সাথে অনুপস্থিত ছিলেন কে না সুদীপ্ত ঘোষ। আমরা যেটা জানতে পেরেছি বা যেটা কোর কমিটির অন্যান্য যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, শিউরির বিধায়ক, তিনি যেটা জানিয়েছেন, পাশাপাশি রামপুরহাটের বিধায়ক অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা একই কিন্তু তারা জানাচ্ছেন যে অনুব্রত মণ্ডল কিন্তু এই মুহূর্তে রয়েছেন দেউচা পাচামিতে।
অর্থাৎ দেউচা পাচামিতে আদিবাসীদেরকে নিয়ে তিনি বৈঠক করছেন। তার সঙ্গে রয়েছেন কে ভিডিও রয়েছেন, এছাড়াও রয়েছেন যে অর্থাৎ দেউচা পাচামির যে পুলিশ, সেই পুলিশ প্রশাসনকে নিয়ে তিনি বৈঠক করতে হচ্ছে তাকে। এবং তাছাড়া কি জানিয়েছেন যে সুদীপ্ত ঘোষ ডাক্তার দেখানোর জন্য তিনি কিন্তু কলকাতায় রয়েছেন, এমনটাই কিন্তু কোর কমিটিকে জানিয়েছিলেন। একই অর্থাৎ বিকাশ রায়চৌধুরী থেকে আশিস বন্দ্যোপাধ্যায় দুজনেরই একই কথা, অর্থাৎ দুজনেই কিন্তু আগে থেকেই কোর কমিটির অন্যান্য সদস্যদেরকে তারা জানিয়ে দিয়েছিলেন যে তারা এই কারণে উপস্থিত থাকতে পারবেন না। আর সেই জন্যই তাদেরকে ছাড়াই অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে ছাড়া, অনুব্রত মণ্ডল এবং সুদীপ্ত ঘোষকে ছাড়াই কিন্তু কোর কমিটির বৈঠক হলো। উল্টো দিকে কি হলো না, বেশ ইন্দ্রজিৎ, দেউচা পাচামিতে থাকায় গড় হাজির অনুব্রত মণ্ডল। কাজল শেখ কি বলছেন এ বিষয়ে দেখুন। পুরো জেলা নিয়ে আলোচনা হয়েছে, কে কি জন্য উপস্থিত ছিল না, কেন ছিল না, সে বিষয় তাদের বিষয়, সে প্রশ্ন তাদেরকে করা উচিত। এবং কোর কমিটি মিটিং যেহেতু ডাকা হয়েছে, আবহাওয়া ডেকেছে, আমি মিটিং উপস্থিত ছিলাম। দেউচা নিয়ে আলোচনা আছে কলকাতার বেলেঘাটাতে বিদ্যুৎ উন্নয়ন ভবনে। আজকে দেউচাতে কোনো মিটিং নেই, কোনো আলোচনা নেই। আমি যোগ দিয়েছি, কেন যোগ দিলাম, কি যোগ দিলাম সেটা প্রশ্ন আমরা করুন। তিনি কেন দেন নাই তিনি জানেন, তিনি ভালো বলতে পারবেন। কিন্তু আপনারা যেটা বলছেন দেউচা পাচামি নিয়ে, আবার বলি দেউচা পাচামিতে আজকে কোনো প্রশাসনিক কোনো প্রোগ্রাম নেই। দেখুন, আমি সমন্বয়ের অভাব আছে বলে আমি মনে করি না। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোর কমিটি মিটিংয়ে বসার, আমি বসেছি। কাজল শেখের বক্তব্য শুনলেন। এবার একটা ছবি আপনাদের দেখাবো। অনুব্রত মণ্ডল বৈঠকে দেউচায় বৈঠকে অনুব্রত মণ্ডল, কোল ব্লক নিয়ে বৈঠক অনুব্রত মণ্ডলের। পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক কেষ্টর। বীরভূমের মোহাম্মদ বাজারের যে ছবি আপনাদের দেখাচ্ছি, অনুব্রত মণ্ডলের বৈঠক, আর বৈঠকে উপস্থিত আদিবাসী জমিদাতারা। বীরভূমে মোহাম্মদ বাজারে বৈঠকের ছবি আপনাদের দেখাচ্ছি। আরো বিস্তারিত সুপ্রতিম জানাতে পারবে এ বিষয়ে। সুপ্রতিম, দেউচা পাচামিতেই দেউচায় বৈঠক অনুব্রত মণ্ডলের, কারা কারা উপস্থিত ছিলেন, কি উঠে এলো এই বৈঠক থেকে? দেখো, প্রথমত হচ্ছে যে অনুব্রত মণ্ডল বীরভূমের মোহাম্মদবাজার ব্লকে দেউচা পাচামি নিয়ে একটি বৈঠক করছেন এবং সেই বৈঠকে কিন্তু মোহাম্মদবাজার যে দেউচা পাচামি ব্লক নিয়ে, কোল ব্লক নিয়ে যে একটি কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিকে নিয়েই কিন্তু বৈঠক হলো। এবং সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে মোহাম্মদবাজারের বিডিও থেকে শুরু করে যে আদিবাসী নেতারা, তারা কিন্তু প্রত্যেকেই ছিলেন। এবং সেই মিটিংয়ের পর কিন্তু আজকে কীভাবে পরিকল্পনা নেওয়া হবে, আগামী দিনে কিভাবে সেখানে কাজ চলবে, কিভাবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমস্ত কথাবার্তা হবে, সব কিছু নিয়েই কিন্তু আজকে বৈঠকে আলোচনা করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে এটা বলে রাখি যে কোর কমিটির যে বৈঠক, সেটা নিয়েও তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কোর কমিটির বৈঠকে তিনি কেন আজকে উপস্থিত ছিলেন না। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই যে বৈঠক, সেটা বেশি গুরুত্বপূর্ণ এবং সেটা আগে থেকেই ঠিক করা ছিল। এবং অনেকেই কেউ যদি এই কোর কমিটির প্রশ্ন তার উপস্থিত থাকা নিয়ে না থাকা নিয়ে প্রশ্ন তুলে থাকেন, তবে সেটাকে তিনি গুরুত্ব দিতে রাজি নন, সেটা কিন্তু তিনি পরিষ্কারই জানিয়ে দিলেন। বেশ সুপ্রতিম, অর্থাৎ এই যে মোহাম্মদ বাজারে অনুব্রত মণ্ডল বৈঠক করছিলেন দেউচা নিয়ে, সে কারণেই তিনি কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না।